কেন ইসলামিক দেশগুলি দিন দিন গরিব হচ্ছে। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক সহ পুরো পৃথিবীতে 57টি ইসলামিক দেশ রয়েছে, তার মধ্যে 47টি গরিব। বাকি 12টি দেশের মধ্যে মেজরিটি তেলের জন্যই খ্যাত। কিন্তু এটা কেন? ইসলাম ধর্মে কি কোনো হাত আছে এর মধ্যে? আপনারা যদি নিরপেক্ষভাবে পৃথিবীর ম্যাপটিকে দেখেন তো সব থেকে বেশি যুদ্ধ মিডল ইস্ট এবং নর্থ ইস্ট রিজিয়নেই হচ্ছে, যা মেজরিটি মুসলিম রিজিয়ন। মসুল, দামাস্কাস, বেইরাট, না জানি কত এরকম ইসলামিক রিজিয়ন আছে যা এখন সর্বশান্ত হবার পথে। এমনকি দুর্ভিক্ষের যদি একটা লাইভ ম্যাপ দেখানো হয়, সেখানেও এই ইসলামিক দেশগুলির অবস্থা খুবই সংকটজনক। জিনিসপত্রের দাম এতটাই আকাশ ছোঁয়া যে শুধুমাত্র সাধারণ মানুষ না, কোনো বড়লোক ব্যক্তির পক্ষেও সেগুলো কেনা অসম্ভব হয়ে পড়ছে। সোমালিয়াতে 1 ডজন ডিমের দাম 400 টাকা, মানে প্রতি ডিম 40 টাকা করে। ইরাকের অবস্থা একই, 1 প্যাকেট ব্রেডের দাম 8500 রিয়ালস। ইরানের এক আটার বস্তা 32,000 থেকে 45,000 ধিরান অব্দি পৌঁছে গেছে। এসব শুনে আপনার হয়তো মনে হতে পারে এর পিছনে মেজরিটি কারণ হয়তো টেরোরিজম এবং যুদ্ধ, কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়। টেরোরিজম কেবল এই গুরুত্বপূর্ণ সমস্যার একটি ভাগ মাত্র। আপনারা যদি ইসলাম ধর্মাবলম্বী লোক না হন, তাহলে আপনাদের এটা ভাবা স্বাভাবিক যে ইসলাম হয়তো কেবল হিংসায় শেখায়। কারণ আইএসআইএস, আল কায়দার মতন বড় বড় টেররিস্ট সংস্থাও ইসলামের দোহাই দিয়েই চলছে। আমি তাদের সাথে সহমত হব, এমনকি আমার মুসলিম ভাইয়েরাও হয়তো আমার এই কথার সাথে সহমত হবে যে জঙ্গি সংগঠনরাই ইসলামের বদনাম করছে। কিন্তু তাহলে 500 বছর এই গোল্ডেন পিরিয়ড অব ইসলাম কিভাবে ছিল? আজ যখন ইরান ইরাকের গলিতে মানুষ বন্দুক নিয়ে চলাফেরা করে, তখন মানুষ বই পুস্তক নিয়ে চলতো। অত্যাধুনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে তারা মেনে চলতো। একবার ভেবে দেখেন তো, সেম অ্যাব্রাহামিক রিলিজন থেকেই ইসলাম, খ্রিস্টান, জিউস এদের জন্ম। এক ঈশ্বরবাদে বিশ্বাসী তারা। তাহলে খ্রিস্টান এবং জিউস মেজরিটি দেশগুলি এতটা এগিয়ে, অথচ ইসলাম মেজরিটি দেশগুলি এতটা পিছিয়ে কেন? 8ম শতকের সময়কালে যখন সায়েন্স, ম্যাথামেটিক্স, মেডিসিন, ফিলোসফি, আর্ট, কালচার ইসলামিক এম্পায়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় যখন ইবনা রুসের মতন ইসলামিক স্কলারের জন্ম হয়, যাকে ফাদার অফ মডার্ন সেকুলারিজমও বলা হতো। 8ম থেকে 13 শতকে বাগদাদে হাউস অফ উইস্টম নামের একটি লাইব্রেরি তৈরি করা হয়, যেখানে পুরো বিশ্বের বড় বড় বিদ্বানরা আসতো এবং তাদের নলেজকে আরবিক ভাষায় ট্রান্সলেট করা হতো। আজ সেই বাগদাদি আইএসআইএস এর ঘাঁটি, যেখান থেকে এককালে বিদ্যা শিক্ষা পুরো পৃথিবীতে ছড়াতো, আজ সেখান থেকে টেররিজম ছড়াচ্ছে। ইবনা মুসায়ের পুস্তক অ্যালজেব্রা থেকে আজ মডার্ন অ্যালজেব্রা সৃষ্টি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হুনাউন ইবনা ইসাক নামের একজন মেডিকেল স্কলার সেই সময় আমাদের চোখের পুঙ্খানুপুঙ্খানু ডিটেলসের একটি ইনসাইক্লোপিডিয়া বানিয়ে ফেলেছিল। তাহলে এত ডেভেলপড একটা কমিউনিটি কিভাবে আজকে এই অবস্থায় পৌঁছলো? চলুন আজকে পুরো ভিডিওটার মাধ্যমে জেনে। 3টি পয়েন্টের মাধ্যমে আমরা পুরো বিষয়টা বুঝবো। প্রথম পয়েন্ট হলো যুদ্ধ। যুদ্ধ যা পুরো ইসলামিক ওয়ার্ল্ডে দুটো শক্তিধর দেশের জন্যই ছড়িয়ে রয়েছে। সাউদি, যারা সুন্নি ইসলাম ফলো করে, এবং ইরান, যারা শিয়া ইসলাম ফলো করে। 57টি ইসলামিক দেশগুলির মধ্যে অর্ধেক জনসংখ্যা শিয়া মুসলমান, অর্ধেক জনসংখ্যা সুন্নি মুসলমান। কিন্তু সাউদি চায় পুরো ইসলামিক দেশগুলি সুন্নি ইসলাম ফলো করুক, আর ইরান চায় পুরো ইসলামিক দেশগুলি শিয়া ইসলাম ফলো করুক। এর ফলে যে দেশকে ইরান সাহায্য করে সেই দেশে জঙ্গি সংগঠনকে সাহায্য করে আরব, আবার যে দেশকে আরব সাহায্য করে সেই দেশের জঙ্গি সংগঠনকে ফান্ডিং দেয় ইরান। এই নিয়ে বছরের পর বছর, দশকের পর দশক ধরে যুদ্ধ চলে আসছে এবং প্রাণ যাচ্ছে লাখো হাজারো মানুষের। এই যুদ্ধ থেকে বাঁচতে ওই সব দেশের সাধারণ লোকেরা লোকতন্ত্রের দাবি করে, আর এই লোকতন্ত্রই হয়ে দাঁড়ায় তাদের এই দুর্ভিক্ষে আরেকটি কারণ, লোকতন্ত্র। ইন্ডিয়ার মতন এত বড় দেশ যদি ডেমোক্রেসিতে চলতে পারে, তাহলে তাদের ওখানে কেন চলবে না? 2010 দ্য আরব স্প্রিং। সাধারণ মানুষের একটাই চাওয়া, তারা লোকতান্ত্রিক ভোটের মাধ্যমে নিজেদের সরকার গড়তে চাচ্ছে। এই গ্রাফটি দেখে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, টিউনিশিয়া বাদে বাকি সব দেশের জনগণের এই ডেমোক্রেসি চাওয়া তাদের আরো খারাপ পরিস্থিতিতে নিয়ে গেছিল। লোকতন্ত্রের দাবিতে সেই সব দেশের কয়েক দশক যুদ্ধের মধ্যে দিয়ে চলে গেল, এবং সেই সব দেশে ডিক্টেটরশিপ সরা তো দূরের কথা, তার আরো স্ট্রং হয়ে উঠলো। উদাহরণস্বরূপ ইয়েমেনে আরব স্প্রিং এর জন্য ভোট হয়ে সালেকে দেশের ভাত দেওয়া হলো, কিন্তু শেষে হাউথিসরা সালেকে মেরে আবার যুদ্ধ শুরু করে দিল। আবার কিছু দেশে লোকতান্ত্রিক সরকার এলেও সেগুলো ছিল কেবল নামের সরকার। যেমন নর্থ কোরিয়াতে প্রত্যেকবারই ইলেকশন হয়, ভোট প্রদান হয়, কিন্তু শেষে তো কিম জং উনেরই সরকার হয় না। এর একটাই অর্থ দাঁড়ায়, যার কাছে যত শক্তি সেই হলো দেশ নায়ক, যেমন গেঙ্গিস খানের সময়ে হতো। কিন্তু এটা আমাদের মনে করতে হবে যে এটা 21st সেঞ্চুরি, এখানে এরকম চলবে না। এবং তৃতীয় পয়েন্টটি হলো ধর্মের ভুল প্রচার। আজকে হিন্দুরা যদি দাবি করে যে মনুস্মৃতির কায়দা কানুন যদি বর্তমান সমাজে নিয়ে আসতে, তাহলে কি আমরা মেনে নেব?
নিশ্চয়ই না। সব থেকে বড় কথা হলো ধর্মের একটাই কাজ, সেটা হলো সবাইকে একত্রিত রাখা এবং সময়ের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। ব্যাংকিং সিস্টেম এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্টই হলো যে কোনো দেশের অগ্রগতির চাবিকাঠি, কিন্তু ইসলাম দেশের গতানুগতিক কানুন হলো এরই বিরোধী। যদি কথা বলি, ব্যাংকিং সিস্টেম হলো পুরো দেশের মেরুদণ্ড, আর সে জায়গায় দাঁড়িয়ে ইসলামিক দেশগুলিতে ব্যাংক নেই বললেই চলে। এই যে লিস্টটি দেখুন, লিস্টটা দেখলেই বোঝা যাবেন পুরো ইসলামিক দেশ মিলে যতগুলি ব্যাংক নেই তার ডবল ব্যাংক আমাদের একা ভারতবর্ষের মধ্যেই রয়েছে, 91টা ব্যাংক। আর এর পেছনের কারণ হলো তাদের পার্সোনাল ল, সারিয়া ল। সূরা আল ইমরানে 13 থেকে 132 ভার্সের মধ্যে বলা হয়েছে টাকার উপরে ইন্টারেস্ট নেওয়া এবং ইন্টারেস্ট দেওয়া পাপ। আচ্ছা বলুন তো ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হলো কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানিকে লোন দেওয়া এবং সেই কোম্পানির কাজ হলো সেই লোন ইন্টারেস্ট সহকারে ব্যাংকে ফেরত দেওয়া, এবং সেই কোম্পানি ওই ব্যাংকের টাকা দিয়ে বিজনেস করে এবং যা দিয়ে জব তৈরি হয়, দেশের ইকোনমি চলে ও দেশের বিকাশ হয়। এই ইন্টারেস্ট দিয়ে ব্যাংকে লাভ হয় এবং ব্যাংক আরো ছোট বড় কোম্পানিকে ফান্ড করে এবং তারা আরো জব তৈরি করে, এবং এইভাবে পুরো সার্কেলটা ক্রমাগত চলতে থাকে এবং দেশের ইকোনমি উপরে যেতে থাকে। শুধুমাত্র তাদের পার্সোনাল কানুনের জন্য তাদের দেশগুলিতে ব্যাংকিং সেক্টর চলছে না এবং তারা তবুও ওই কানুন পরিবর্তন করছে না। আরো একটা বড় ব্যাপার হলো উমেন এম্পাওয়ারমেন্ট। মেজরিটি ইসলামিক দেশগুলিতে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর নয়, মেয়েদেরও প্রফেশনাল কাজ করা থেকে ব্যাহত রাখা হয়। এর একটাই অর্থ দেশের অর্ধেক জনসংখ্যাকে অকর্ম করে তোলা। আজ ইসলামিক দেশের এই অবস্থার আরো একটি বড় কারণ হচ্ছে অ্যান্টি সায়েন্স মেন্টালিটি। স্ক্রোলের একটি রিপোর্ট অনুযায়ী কিছু দেশের ছাত্ররা তাদের স্যারকে বিজ্ঞান পড়ানোর জন্য মারার হুমকি অবধি দেয়। যেমন ইন্ডিয়ান কলেজগুলিতে কালচারাল গ্রুপ থাকে, তেমনি পাকিস্তান কলেজগুলিতে অ্যান্টি সায়েন্স গ্রুপও রয়েছে। তারা কট্টর সায়েন্স বিরোধী। আরে ভাই, তোদেরই তো লস হচ্ছে। চলুন আপনাদের একটা ডেটা দিই। পুরো পৃথিবীতে 27% জনসংখ্যা মুসলিমের হওয়া সত্ত্বেও সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে তাদের অনুদান কেবল 0.5%। হ্যাঁ, 0.5%। এবং এর পিছনে আরো একটা বড় কারণ হচ্ছে তাদের এডুকেশনাল সিস্টেম, মাদ্রাসা, যেখানে ধার্মিক জ্ঞান তো পাওয়া যায় কিন্তু বিজ্ঞান ভিত্তিক জ্ঞান আর প্র্যাকটিক্যাল নলেজ জিরো। তাদের অ্যান্টি সায়েন্স হওয়ার পিছনে আরো একটি বড় কারণ হচ্ছে তাদের ধর্মগুরুরা। এরকমই একজন হলেন ডক্টর জাকির নায়ক, যিনি ডক্টরেট ডিগ্রি তো নিয়ে বসে আছেন, কিন্তু তিনি সায়েন্সের ডারউইনের থিওরি অফ ইভলিউশনকে মিথ্যা বলে প্রমাণ করে। তিনি এটা অবধি বলেন যে হোমোসেপিয়েন্স তো আজ থেকে 500-1000 বছর আগেই মারা গেছে। তাহলে আমরা কে স্যার? তাহলে ভাবুন তো, আমরা যদি বিজ্ঞান না পড়তাম, না বুঝতাম, তাহলে আমরা অন্ধের মতন তারই কথা বিশ্বাস করে নিতাম। আর হয়েও তাই, তাদেরকে যারা ফলো করে ইউথ এবং মেজরিটি মুসলিম পপুলেশন, তারা ওটাতে বিশ্বাস করছে কোনো প্রশ্ন না উঠিয়ে। একটা বিষয় মনে রাখবেন, যদি কোনোদিন ইসলামের স্বর্ণযুগ ছিল তা কেবল সঠিক নেতাদের ধর্মের সাথে সাথে শিক্ষা এবং বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই। এই ভিডিওটি বানানোর একটাই কারণ হচ্ছে আমরা যাতে ধর্মের সাথে সাথে শিক্ষা এবং বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারি। যদি আপনারা জানতে চান ইসলামের স্বর্ণযুগ কিভাবে শেষ হলো, তাহলে কমেন্টে জানতে চাই বলে একটা কমেন্ট করে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমি ওই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। অবশেষে ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে।